গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দরবনে ৭ বৎসর, আজ দ্বিতীয় পর্ব। পরদিন নিবারণ আসি আমাদের ডাকিল। বলিলাম, কোথায়? নেমন্তন্ন খেতে চলো। কোথায় আবার? মনু আর তুমি চলো। তিনজনই আমরা চলি। অনেক দূর চলি খালের পথে। সুন্দরবনের ডিঙি ছাড়া চলার পথ নাই। সব দিকে ডিঙি, সব দিকে খালের পথ। দুইটি বাঁক ছাড়াইয়া দেখি একটা উঁচু ট্যাঙ্কে অনেক লোক একত্র হইয়া কি উৎসব করিতেছে। ডিঙি হইতে নামিতে নামিতে তাহাদের ভিতর হইতে কয়েকজন আগাইয়া আসিয়া আমাদের বলিল, আসুন বাবু, আপনাকে এনেছি বুঝি নিবারণ। এসো গো মনু সাহেব। মনু বলিল, আমি সাহেব নই। তাহারা হাসিয়া বলিল, বেশ, চলে এসো, তুমি যা আছো তা আছো। নিবারণকে বলিলাম, কে এরা? আমাদের গায়ের লোক। আমাদের গায়ের নাম ঝাউতলা। ওরা যেখানে এসেছে বনবিবির দরগায় পুজো দিতে। একজন বলিল, সেই জন্যই বাবু এই জায়গার নাম বনবিবির ট্যাগ। আমি উহাদের মধ্যে অনেকের সঙ্গে আলাপ করিলাম। উহারা বেশ সরল, অমায়িক। একজনের নাম কালু পাত্র। বয়স আমার বাবার চেয়েও বেশি বলিয়া মনে হইল, কিন্তু একেবারে ছোট ছেলের মতো সরল। আমার সঙ্গে কালু পাত্রের বড় ভাব হইয়া গেল। কালু পাত্র আমাকে সঙ্গে করিয়া গিয়ে দেখাইল একটা প্রাচীন কেওড়া গাছের তলায় ৪-৫টি ছাগল বাঁধা। অনেক মেয়ে পুরুষ গাছতলায় বসিয়া গল্প করিতেছে। একটা হাঁড়িতে অনেকখানি খেজুর গুড়, এক কলসি ভর্তি দুধ। নিবারণকে বলিলাম, পুজো করবে কে? আমরাই। পুরুত আসেনি? না, পুরুত থাকে না, কালুপাত্র সব করবে। বাজনা বাজিয়া উঠিল। ৩টি ঢোল এবং একটি কাঁসি বাজিতেছিল। একটি মেয়ে গরান ফুলের মালা ঢুলির গলায় পরাইয়া দিল। উহাই নাকি নিয়ম। আজ ঢুলিকে সম্মান দেখানো মস্ত বড় নিয়ম। ইহাদের পূজার কিছু বুঝিলাম না। কোনো নিয়ম নাই। ৫টা ছাগল প্রাচীন দরগাতলায় বলি দেওয়া হইল, সেই মাংস পাক হইল। কালুপাত্র আমার কাছে আসিয়া বলিল, বাবু ঝাল খান? বেশি নয়, কম করে দিতে বলো। এটা আমাদের বছরের পুজো। বনবিবির দরগায় পুজো না দিয়ে কোনো কাজ হবে না আমাদের। কি কাজ? যে কোনো কাজ। আমরাই জঙ্গলের লোক। বনবিবিকে তুষ্ট না রাখলে বাঘে নিয়ে যাবে। বিশ্বাস করি না। বিশ্বাস করেন না ও কথা বলবেন না বাবু। কেন? আমার চোখে দেখা। এখানে বাস করে বনবিবিকে মানেনি যিনি বলেন, তার মস্ত বড় বুকের পাটা। আমি তো বলছি। আপনি বিদেশি লোক, আপনার কথা আলাদা। আমরা মোম মধু সংগ্রহ করি, কাঠ কাটি, এইভাবে পয়সা জোগাড় করি। জঙ্গলের মধ্যে আমাদের মুখের অন্ন। বনবিবিকে পুজো না দিলে চলে? আমি বনবিবিকে পুজো করব, যদি তিনি আমার একটা কাজ করেন। কি কাজ? সে এখন বলবো না, তোমাকে বলবো গোপনে। তারপর সে কি নাচ আর ঢুলির বাদ্য। ঢুলিরাও নাচে, লোকজনও নাচে। অনেক বেলায় সেই প্রাচীন কেওড়াতলায় আমরা খাইতে বসিয়া গেলাম। আমাদের মাথার উপর নীল আকাশ। নিচ দিয়া ভাটার টানে খালের জল কলকল করিয়া পাশের নদীর দিকে চলিয়াছে। নিবারণ ও কালুপাত্র পরিবেশন করিল। মোটা চালের রাঙা ভাত, বেগুন পোড়া, প্রসাদী মাংস। মাংস প্রচুর দিল, যে যত খাইতে পারে। মেয়েরা আসিয়া আমাদের কাছে দাঁড়াইয়া যত্ন করিয়া আমাদের খাওয়ার তদারক করিতেছিলেন। একটি মেয়ে আমাকে বলিলেন, তুমি কে বাবা? কোথায় থাকো? মনু বলিল, আমাদের বাড়ি। কেন? মেয়েটি থতমত খাইয়া গেলেন। অপ্রতিভ মুখে বলিলেন, না, তাই বলছি। মনু বলিল, যাও এখান থেকে। আমি বাধা দিয়ে বলিলাম, কেন, উনি মন্দ কথা কি বলেছেন? মনু উত্তেজিত স্বরে বলিল, তুমি চুপ করো। কেন চুপ করব? আলবৎ চুপ করবে। মুখ সামলে কথা বলো মনু। তুমি মুখ সামলে কথা বলো, কিন্তু বলে দিচ্ছি। জানো কি কোথায় এসেছ? জানি বলেই বলছি। তোমরা ডাকাত, আমাকে চুরি করে এনেছো, আনোনি? তুমিও তাদের সাহায্য করেছ। আমার মা বাপ নেই, তাদের জন্য আমার মন কাঁদে না? তুমি ভেবেছ কি মনু? যিনি এনেছেন তার কাছে এসব কথা বলো ভাই, আমি আনিনি। তুমি জানো না কে এনেছে? তুমি কেন তাকে অনুরোধ করো না আমাকে ছেড়ে দিতে? আমি ছেলে মানুষ, আমার কথা কে শুনবে? তবে একটা কথা তোমায় বলে দিচ্ছি, কখন আমার ডাকাত এ কথা আর বলবে না। আমি তোমাকে বন্ধুর মতো ভালোবাসি, তাই বলছি এ কথা। বললে না হয় তোমরা আমাকে মেরে ফেলবে, এছাড়া আর কি করবে? আমাদের কাছে যাহারা আসিয়াছিল তাহারা বেগতিক বুঝিয়া অনেকে সরিয়া পড়িল ইতিমধ্যেই। কিন্তু সেই মেয়েটির কথা কখনো ভুলিব না। তিনি আমাদের কাছে আসিয়া মনুর ও আমার ঝগড়া থামাইবার জন্য অনেক চেষ্টা করিতে লাগিলেন।
তিনি বারবার বলিলেন, চুপ করো বাবা। না, কেন চুপ করব? আমি ভয় করি না। থামো বাবা, থামো। নিবারণ আসিয়া মনুকে হাত ধরিয়া অন্যদিকে লইয়া গেল। সেই সময় মেয়েটিও চলিয়া গিয়া অন্য মেয়েদের ভাত খাওয়াইতে লাগিলেন। একসময় আর চোখে উহাদের দিকে চাহিয়া দেখিয়া মেয়েটি চট করিয়া আমার কাছে আসিলেন। আমার হাত ধরিয়া বলিলেন, এসো লুকিয়ে। আমরা গিয়া একটা গোলপাতার ঝোপে দাঁড়াইলাম। তাহার প্রসন্ন মুখের দিকে চাহিয়া আমার মাকে দেখিতে পাইলাম। এই বিজন অরণ্যের মধ্যেও বিশ্বের পিতা ভগবান এমন স্নেহরস পরিবেশনের ব্যবস্থা করিয়াছেন। বলিলাম, কি মা? তুমি কে বাবা? আমার নাম নীলু রায়। আমার দাদামহাশয়ের নাম ভৈরবচন্দ্র মজুমদার। বাড়ি পলাশগাছি, জেলা খুলনা। আমাকে ওরা ধরে এনেছে। কি করে? আমি সব খুলিয়া বলিলাম। মায়ের মতো স্নেহ পাইয়া এতদিন পরে আমার বড় কান্না পাইল। আমার বাবা নাই, জ্ঞান হইয়া অবধি মাকে ছাড়া আর কাহাকেও চিনি না। আমার সে মা আমার অভাবে কি কষ্টই না জানি পাইতেছে। রোজ রাত্রে মার কথা ভাবি আমি কাঁদি। ভগবান ছাড়া আর কে সে কথা জানে? মেয়েটি আমার চোখের জল নিজের আঁচল দিয়া মুছিয়া দিলেন। চুপ করো বাবা, কেঁদো না। ছি, আমি সেজন্য কাঁদিনি। আমি শুধু ভাবছি মা কেমন করে আছেন। সব বুঝেছি। আমার আগেই সন্দেহ হয়েছিল। একটা কথা বলি। কি? তোমার হাতে টাকা আছে? কিছু না, গলার সোনার হাত ছিল, সে ওরা খুলে নিয়েছে। মনু জানে? না, ও ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে। মেয়েটি আঁচলের গিরো খুলিয়া আমার হাতে 2টি টাকা দিয়ে বলিল, এই নাও, রাখো। আমি ঘাড় নাড়িয়ে বলিলাম, না, আপনি রাখুন। নাও না, আমার কথা শোনো। না। আবার একগুঁয়েমি। ছি, রাখো। আমি মেয়েটির মুখের দিকে আবার চাহিলাম। আমার মায়ের গলার স্নেহ ভর্ৎসনার সুর। না, মেয়েটির মনে কষ্ট দিতে পারিব না, যেমন পারিতাম না আমার মায়ের মনে। মেয়েটি বলিলেন, এই টাকা যত্ন করে রাখবে, কাজে লাগবে এর পরে। কি আর কাজে লাগবে? ওরা দেখলে কেড়ে নেবে। আচ্ছা, ওরা কি করে? আমাকে নিয়ে কি করবে? শুনেছি হাটে বিক্রি করে। কোথাকার হাটে? যাদের ধরে তাদের কেনা বেচার হাটে বেচে। এরা অমন কেনে বেচে, আমি শুনেছি। মনুর কোনো দোষ নেই, ওর সঙ্গে ভাব রেখো। আমি চেষ্টা করব তোমাকে ছাড়াতে, কিন্তু আমরা ওদের সঙ্গে মিলেমিশে বাস করি। ওদের ভয়ে আমাদের কিছু করবার জো নেই। ওদের তুষ্ট না রাখলে সুন্দরবনে আমাদের কাজ চলবে না। তবু আমি বলছি, আমি চেষ্টা করব। তোমাকে উদ্ধার করবার যা চেষ্টা দরকার তা আমার দ্বারা হবে। এ কথা কিন্তু কারো কাছে প্রকাশ করবে না, কেমন? ঠিক আছে, আমি যাই আজ। দাঁড়ান, আপনাকে প্রণাম করি। না না না, আমার পায়ে হাত দিও না, আমরা ছোট জাত। আপনি মা, মায়ের আবার জাত কি? দাঁড়ান। আমি প্রণাম করিলাম। তিনি চিবুকে হাত দিয়া চুমু খাইলেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন। অনেকদিন পরে মনে বল ও আনন্দ পাইলাম। আজ আমার বনবিবির দরগায় আসা সার্থক। কিংবা দয়াময়ী বনবিবি একটি অসহায় ছোট ছেলের দিকে মুখ তুলিয়া চাহিলেন। রাত্রি অনেক হইয়া গিয়াছিল। আমরা নিবারণের সঙ্গে ফিরিলাম। মনুর দিকে চাহিয়া বলিলাম, আমার উপর রাগ করেছ ভাই? মনু বলিল, না, আমি অন্যায় কথা বলিনি। ওর সামনে বললে তাই রাগ হয়েছিল। যা হোক, তুমিও কিছু মনে করো না। ব্যাপারটা মনুকে সব খুলিয়া বলি নাই। কি জানি কি মনে করিবে হয়তো। মগ ডাকাতের ছেলে, উহার মনের খবর আমি কি সব জানি? জলের ধারের জঙ্গলে হঠাৎ দৃষ্টি পড়িল। হেতাল গাছের ঝোপ ঠিক জলের ধারেই। কি সুন্দর সাদা ফুল ফুটিয়াছে ঝোপের মাথায়। আমি যেমন সেদিকে চাহিয়াছি, অমনি ঝোপের ভিতর হইতে নিঃশব্দে কি একটা আসিয়া জলের ধারে দাঁড়াইল। কালো মতো কি একটা জানোয়ার। চুপ করিয়া দাঁড়াইতে দেখিয়া আমার সন্দেহ হইল। আমি মনুকে দেখাইব ভাবিতেছি, এমন সময় সেটা জলে ঝাঁপ মারিল এবং নৌকার দিকে সাঁতরাইয়া আসিতে লাগিল। চিৎকার করিয়া বলিলাম, মনু, নিবারণ। উহাদের সাড়া নাই। ভাটার টানে নৌকা আপনা আপনি চলিয়াছে। উহারা ঘুমাইয়া পড়িয়াছে নাকি? এমন সময় নিবারণ উঠিয়া দাঁড়াইয়া সবেগে দাঁড়ের বাড়ি মারিল জানোয়ারটার মাথায়। সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন বাঘের, এবং নিবারণ ও মনু 2 দিক হইতে জানোয়ারটার মাথায় দুর্দার মারিতে লাগিল। বাঘটা মুখ ঘুরাইয়া ডাঙার দিকে চলিয়া গেল। তাহার দেহের বেগ শিথিল হইয়া পড়িয়াছে। ডাঙায় উঠিয়া সেটা হেতাল ঝোপের মধ্যে মিশিয়া গেল। তারপর একটা আর্ত চিৎকার করিয়া উঠিল। এতক্ষণে নিবারণ বলিল, উহ,
আজ তোমাকে নিয়েছিল আরেকটু হলে। মনু বলিল, ঝগড়া করতে ব্যস্ত ছিলে, এদিকে যে হয়ে গিয়েছিল। নিবারণ আর আমি দুজনেই টের পাই। আমরা দাঁড় হাতে তৈরি ছিলাম, তুমি চেঁচিয়ে উঠে সব মাটি করলে। আরও কাছে এলে ওটার মাথার খুলি গুঁড়ো করে দিতাম। নিবারণ বলিল, আমার মনে হয় ওটা ঘায়েল হয়েছে, কাল খুঁজতে হবে এই ঝোপে। ওহ, আজ তোমাকে জমের মুখ থেকে বাঁচানো হয়েছে। মনু বলিল, আর একটু হলে কি সর্বনাশ হতো। দেখিয়ে খুশি হইলাম আমার বিপদ হইতে উদ্ধারের জন্য উহারা সকলেই খুশি। পরদিন সকালে একটু রৌদ্র উঠিলে আমরা ডিঙি করিয়া সেই হেতাল ঝোপ খুঁজিতে গেলাম। অনেক দূর পর্যন্ত খুঁজিয়াও কোনো মৃত বাঘের চিহ্নও পাইলাম না। নিবারণ এক স্থানে রক্তের দাগ পাইল বটে, বাঘের থাবার দাগও দেখা গেল, কিন্তু কিছু দূর পর্যন্ত। তারপর যেন বাঘটা হঠাৎ আকাশপথে উড়িয়া গিয়াছে। মনু বলিল, কি ভাই নিবারণ, বাঘ কোথায় গেল? তাই তো, পায়ের দাগ কোথায় গেল? বাঘ এখানেই আছে, কোথাও যায়নি। তা হয়তো খুঁজে বের করো। নিবারণ এইবার খুঁজিয়া খালের ধারে কাদায় আসিয়া কি একটা চিহ্ন দেখিয়া উত্তেজিত সুরে বলিল, শিগগির এসো, বাঘ পাওয়া গেছে। আমরা ছুটিয়া গেলাম। কই বাঘ, কোথায়? কিছুই তো আমাদের চোখে পড়ে না। নিবারণ একটা শুকনো হিজল পাতার দিকে আঙুল দেখাইয়া বলিল, ওই দেখছো না, রক্তমাখা হিজল পাতাটা বাঘের থাবায় উল্টে গিয়েছে, থাবার রক্ত। মনু বলিল, বাঘ কোথায়? বাঘ ওপারে, ডিঙিতে ওঠো, কোথায় আছে আমি বুঝতে পেরেছি। ডিঙিতে খাল পার হইয়া মস্ত বড় একটা বেত ঝোপ, তাহার পাশে একটা ভাঙা বাড়ির ইটের স্তূপ। সেই ঘন জঙ্গলে ইটের বাড়ির ধ্বংসস্তূপ কোথা হইতে আসিল, আমি খুব অবাক হইয়া গেলাম। নিবারণকে বলিলাম কথাটা। তাহার বা মনুর এ সম্বন্ধে বিশেষ কৌতূহল দেখিলাম না। নিবারণ বলিল, অত কথায় আমাদের দরকার কি বাপু, যা করতে এসেছ তাই করো। দেখতেও তো এসেছি। দেখবে আবার কি? যারা এই জঙ্গলে বাড়ি করেছিল এটা জানবার কথা নয়? বাপদাদাদের মুখে শুনেছি দেবতারা করেছিল। দেবতাদের কিসের গরজ? তা জানি না বাপু, যা শুনেছি তাই বললাম। ব্যাস, ইহাদের বেশি উহাদের কৌতূহলের দৌড় নাই। ও কি করিবে? আমরা সেই ইষ্টক স্তূপে উঠিয়া এখানে ওখানে খুঁজিতেছি, এমন সময় নিবারণ বিজয় গর্বে চিৎকার করে উঠিল, ওই যে! গিয়া দেখি এক জায়গায় ইটের আড়ালে বাঘটা মরিয়া পড়িয়া রহিয়াছে। হাঁ করিয়া উঁচু দিকে মুখ করিয়া দাঁতের পাটি বাহির করিয়া চিত হইয়া শুইয়া আছে। মনু এক লাফে বাঘটার কাছে যাইতেই নিবারণ সতর্ক চিৎকারে তাহাকে সাবধান করিয়া দিল, মরবে মরবে, খবরদার। তাই মনু বাঁচিয়া গেল। সে এক অদ্ভুত ও ভীষণ দৃশ্য। মৃত বাঘটা হঠাৎ এক লম্ফের চিত অবস্থা হইতে সোজা হইয়া দাঁড়াইয়া উঠিল। পরক্ষণেই একটা লাফ দিল আমার দিকে। আমার দূরত্ব ছিল তার লাফের পাল্লার বাইরে, তাই রক্ষা পাইলাম। মনু মরিত যদি নিবারণ সতর্ক না করিত। বাঘটার সেই শেষ লাফ, সেই যে মাটিতে পড়িয়া গেল, আর উঠিল না। আমরা দেখিলাম নিবারণ আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ। সে এখনো আমাদের বারণ করিতেছে, খবরদার, বিশ্বাস নেই, ও হলো সাক্ষাৎ যম, ওর কাছেও যেও না, আগে দেখি ভালো করে। নিবারণ ভূপতিত ও পঞ্চত্বপ্রাপ্ত বাঘটার গায়ে একটা ঢিল মারিল। আমি বলিলাম, নট নড়ন চড়ন। নিবারণ আর একটা ঢিল ছুড়িল। এবারও বাঘটা নড়িল না। তখন আমরা সবাই মিলিয়া কাছে গেলাম। বাঘের মাথার পিছন দিকে নিবারণের দাঁড়ের জবর ঘা লাগিয়া খুলি চিরিয়া ঘিলু ঝরিতেছে। বাঘের শক্ত প্রাণ বটে, এই অবস্থাতে অমন লাভ দিতে পারা সোজা শক্তির কথা। মস্ত বড় বাঘ। আমরা তিনজনে সেটাকে টানিয়া হ্যাচড়াইয়া জলের ধারে আনিলাম। ডিঙিতে উঠানো বড় কঠিন কাজ। এক হাঁটু কাদার মধ্য দিয়া অত বড় ভারী মৃতজন্তু ডিঙি পর্যন্ত নেওয়াই মুশকিল। বলিলাম, এটা এখানে থাক, চলো লোক ডেকে আনি। নিবারণ বলিল, তা থাকবে না, চামড়া নষ্ট হবে। কিসে? এক্ষুনি শকুন পড়বে এর উপর, চামড়াখানা যাবে। সুন্দরবনে শেয়াল নেই। তবে আমি আর মনু থাকি, তুমি যাও। এই বনে তোমাদের রেখে যেতে সাহস করিনে। তোমরা জঙ্গলের জানো কি, কত কি বিপদ ঘটতে পারে, তুমি কি খবর রাখো? দেখি, দাঁড়াও, একটা মোটা ডাল। এমন সময় খাল দিয়া আরেকখানা ডিঙি যাইতে যাইতে আমাদের ও অবস্থা দেখিয়া থামিল। নিবারণের মুখে সব শুনিয়া বলিল, বাহারের ছোকরার দল, বলিহারি সাহস, সুন্দরবনে দাঁড় দিয়া বাঘ মারা এই নতুন শোনা গেল বটে। আমরা বলিলাম বাঘের মৃতদেহটা ডিঙিতে তুলিতে সাহায্য করিতে। তাহারা আমাদের সঙ্গে বাঘটা আমাদের ডিঙিতে তুলিয়া দিয়া গেল।
আমি তাহাদের একজনকে জিজ্ঞাসা করিলাম, এ কোথাকার নৌকো? সর্ষেখালির। সে কত দূর? 5-6 ক্রোশ এখান থেকে। যাবেন কোথায়? আমরা বড় চরের ট্যাকে মাছ ধরতে যাব। তুমি কোথায় থাকো বাবু? মনু আমার গায়ে ধাক্কা দিয়ে বলল, চলো চলো, বাজে কথা বলে লাভ নেই। ও আমাদের বাড়ির ছেলে। কেন, কি দরকার তোমাদের? কেন, বললে দোষ কি? না, বলার দরকার নেই। আমি ভালোভাবেই বলছি তোমায়, ওতে আমাদের বিপদ হতে পারে। কি বিপদ? পুলিশে ধরবে আমার বাবাকে, বুঝলে? আমি কথা বলিলাম না। বুঝিলাম মনুর সঙ্গ আমাকে ছাড়িতে হইবে। ও আমায় নজরবন্দি রাখিয়াছে, পাছে ওর বাবা বিপদে পড়েন, পাছে আমি পালাই। এ জীবন আমার মন্দ লাগিতেছে না। মনুকে আমি ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু আমার মায়ের কাছে যাইতে আমার কি আকুল আগ্রহ, ও তাহার কি বুঝিবে? সেদিন হইতে মনু আমার প্রতি খুব প্রসন্ন হইল। আমাকে ভাগ না দিয়া কোনো জিনিস খায় না, কোথাও গেলে আমাকে সঙ্গে না লইয়া যায় না। একদিন আমাকে বলিল, তোমাকে একটা নতুন জিনিস দেখাবো, চলো যাই। সেদিন নিবারণ আমাদের সঙ্গে ছিল না, শুধু আমি আর ও। আমি দাঁড় টানি, ও হাল ধরে। অবশ্য খালের ভেতর দিয়া যাইতে হাল ধরিতে কোনো কষ্ট নাই। কিছু দূরে গিয়া দুজনে জঙ্গলের মধ্যে নামিলাম। বড় বড় গোলপাতা গাছ জঙ্গলের ধারে নত হইয়া আছে। বেত ডাটার অগ্রভাগ ভাটার টানে দুলিতেছে। বাতাবি লেবুর মতো সেই ফলগুলো শুকাইয়া ঝরিয়া পড়িয়া গাছতলায় গড়াগড়ি যাইতেছে। বাঁদরের পাল হুপ হুপ করিয়া এ গাছে ও গাছে লাফালাফি করিতেছে। ইহারা মুখ পোড়া হনুমান জাতীয় বাঁদর নয়, রাঙামুখ বুপি বাঁদর। হনুমান হইতে আকারে কিছু ছোট। এক স্থানে গিয়া মনু বলিল, চেয়ে দেখো, তুমি অবাক হয়ে যাবে। কি দেখব? এগিয়ে চলো। সত্যি অবাক কাণ্ড। সেই ঘন বনের মধ্যে প্রকাণ্ড একটা বাড়ির ধ্বংসাবশেষ। শুধু একটা বাড়ি নয়, আশেপাশে আরো অনেক বাড়ির চিহ্ন দেখা যাইতেছে। বড় বড় পাথরের খিলান খসিয়া পড়িয়াছে। দুর্ভেদ্য বেত জঙ্গলে পাথরের কড়ির হাঙর মুখ ঢাকা পড়িয়াছে। মনু বলিল, আরো দেখবে? চলো, রানীর জঙ্গল দেখিয়ে আনি। কত দূর? এখান থেকে দূরে আছে, বাঘের ভয় আছে পথে। চলো, যাব। কিন্তু বেশি দূর যাইতে না যাইতে আরো একটি বড় বাড়ির ধ্বংসস্তূপে আমাদের পথ আটকাইয়া গেল। বড় বড় পাথর ও ইটের জমাট চাই, বেতলতার শক্ত বাঁধনে আবদ্ধ। এক স্থানে একটা মন্দির। মন্দিরের ছাদটা দাঁড়াইয়া আছে। অন্ধকার গর্ভগৃহে মনে হইল এখনো জীবন্ত বিগ্রহ। মনু তাড়াতাড়ি বলিল, ও কি, কোথায় যাও? ঢুকো না, ঢুকো না। আমি ততক্ষণে ঢুকিয়া পড়িয়াছি। মন্দিরের বহু শতাব্দীর জমাট অন্ধকারে দেবতার বেদী আবিষ্কার করিতে পারিলাম না। মনে হইল কোন অতীতকালের বাংলায় পূজা বেদীতে অর্ঘ্য সাজাইয়া নিবেদন করিতে আসিয়া পথভ্রান্ত হইয়া পড়িয়াছি। সে অতীত দিনে ফিরিয়া যাইবার সকল পথ আজ আমাদের রুদ্ধ। কে আমার হাত ধরিয়া সে বাংলায় ফিরাইয়া লইয়া যাইবে? কেহ নাই। আমাদের সে অতীত দিনের পূর্বপুরুষদের আজ আমরা চিনিতে পারিব না। তাহারাও কি আমাদের আজ চিনিতে পারিবে তাহাদের বংশধর বলিয়া? হঠাৎ অন্ধকারের মধ্যে কিসের গর্জন শুনিয়া শিহরিয়া উঠিলাম। মনু বাহিরে দাঁড়াইয়া আছে। সে আমাকে দেখিতে পাইতেছে না ভগ্ন দেওলের অন্ধকারে। বিকট ফোঁস শব্দে অন্ধকার যেন আমার দিকে দাঁত খিঁচাইতেছে। কোথায় আছে কালসর্প আমার অতি কাছে। এই ঘন অন্ধকারের মধ্যে সে আমার জীবনলীলার অবসান বুঝি করিয়া দিল। উচ্চ রবে আর্তকণ্ঠে ডাকিলাম, মনু, মনু, সাপ, সাপ, শিগগির এসো। আমার ডান পায়ের পাশেই আবার সেই ফোঁস শব্দ, এবং সঙ্গে সঙ্গে আমার গায়ে কে যেন শক্ত লাঠির ঘা বসাইয়া দিল। আবার ফোঁস শব্দ। মনু আসিয়া বলিল, কি কি? খেয়ে ফেললে? বড় সাপ। সরে এসো, এক লাফে ওই ইটের ওপর উঠে যাও। সঙ্গে সঙ্গে আমার ডান পায়ে আরেকটা লাঠির বাড়ি এবং ঝাঁটার কাঠি ফোটানোর মতো বেদনা। একটা মস্ত ইট কি পাথর ছোড়ার শব্দ শুনিলাম। মনু বোধহয় কালসর্পের দিকে ছুড়িয়া মারিল এবং আমার কাছে ছুটে আসিয়া বলিল, কামড়েছে? কোথায়? চলো তাড়াতাড়ি বাইরে। 100 বার বারণ করলাম ওটার মধ্যে ঢুকো না। আমার সব কথা তোমার টক লাগে? এখন ভাই কথা বলো না বেশি, চলো বাইরে যাচ্ছি। আমি ধরে নিয়ে যাই। কিছু না, আমি নিজে যেতে পারবো। 2টা ছোট ছিদ্র দেখা গেল গোড়ালির কাছে। মনু আমার কোমরের কাপড় ছিঁড়িয়া ফেলিয়া 3টি শক্ত বাঁধন দিল। তারপর আমার হাত ধরিয়া ডিঙিতে উঠাইয়া অতি দ্রুত ডিঙি বাইতে লাগিল, কিন্তু উল্টা দিকে। যেদিকে বাড়ি সেদিকে নয়। আমি ভুল দেখিতেছি না তো? বলিলাম, ভাই মনু, চুপ, আমার শেষ হয়ে এসেছে।
আবার মার সঙ্গে ভাই দেখা হলো না। আহ, তুই আমার বড় বন্ধু ছিলি। আবার বকে, চুপ। আমার মনে হইল আমরা উল্টা দিকে চলিয়াছি। আগেই মনে হইয়াছিল বলিয়াছি, ও কোথায় চলিয়াছে পাগলের মতো এই অন্ধকারের মধ্য দিয়া। একটা জায়গায় ডিঙি রাখিয়া সে আমাকে নামাইয়া লইল। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় গোলপাতায় ছাওয়া একখানা কুটির। কুটিরের সামনে গিয়া সে ডাকিল, ওস্তাদজি, ওস্তাদজি। ঘর হইতে বাহির হইয়া আমাদের সামনে যে আসিল, তাহাকে দেখিয়া হাসিব কি কাঁদিব বুঝিতে পারিলাম না। লোকটা কি যাত্রাদলের নারদ? কারণ সেই রকমই লম্বা সাদা দাড়ি। তাহার বয়স যে কত তাহা আমার বুঝিবার কথা নয়, তবে সে যে অতি বৃদ্ধ এ বিষয়ে কোনো ভুল নাই। বৃদ্ধ আসিয়া অন্ধকারের মধ্যে আমাদের দেখিয়া ভয় পাইয়া গেল। থতমত খাইয়া বলিল, কে বাবা তোমরা? মনু বলিল, আমি। ভালো করে চেয়ে দেখো, আমারই ভাইকে জাত ছাপে কামড়েছে, সময় নেই, কে বাঁচাও। ওস্তাদ তখনই আমার কাছে আসিয়া বলিল, দেখি দেখি কোথায়? এই যে দাঁতের দাগ দেখো। ঠিক। বাঁচবে? তেনার হাত আমি কি জানি, যা বলি তা করো। বলো, একে আরো বাঁধন দিতে হবে, দড়ি দিচ্ছি। আমাকে ইহারা দুজনে মিলিয়া কি কষিয়াই বাঁধিল। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু বোধ হয় ভালো ছিল। হঠাৎ কানে গেল মনু বলিতেছে, ঘুমিও না ভাই, এই ঘুমিও না। ঘুমাইতেছি কে বলিল? কিন্তু পরক্ষণে আমার মনে হলো দেশের বাড়ির দাওয়ায় আমি বসিয়া আছি। মা একবার আসিয়া বলিলেন, কি হয়েছে নীলু বাবা আমার? কোথায়, কি হয়েছে দেখি? মা আমার গায়ে তাহার পদ্মহস্ত বুলাইয়া দিলেন। তারপর এক থালা গরম ভাত ও মাগুর মাছের ঝোল আনিয়া আমায় খাওয়াইতে বসিলেন। বলিলাম, মা, তোমায় কতদিন দেখিনি। মা হাসিলেন, কি প্রসন্ন হাসি। বলিলাম, ওরা ধরে রেখেছিল, তোমার কাছে আসতে দিচ্ছিল না। এই সময় আরো অনেক লোক আসিল আমাদের পাড়ার। বিলুপিসি, কার্তিক, সুনু, বৃন্দাবন্দা। উহারা আমায় দেখিয়া বড় খুশি। সকলেই বলিল, ওমা, আমাদের নীলু যে আবার ফিরে এসেছে। ও নীলু, নীলু। আমি তন্দ্রা থেকে জাগিয়া উঠিলাম যেন। না, কোথাও কেহ নাই। মনু আমার চুলের ঝুঁটি ধরিয়া টানিতেছে, আর বৃদ্ধ ওঝা আমার পায়ের উপর ছপাত ছপাত বেতের বাড়ি মারিতেছে। মনু উহাকে জিজ্ঞাসা করিল, কিরকম বুঝছো ওস্তাদজি? বৃদ্ধ ওস্তাদ বলিল, আশা আছে, ঘুমিয়ে না পড়ে আবার। ঘুমোলে চলবে না, ঘুমের মধ্যেই মরে যাবে। আমাকে ডাকিয়ে বলিল, জল তেষ্টা পাচ্ছে? হুম। মনু, ওকে গরম জলটা খাইয়ে দাও এবার। তুমি ততক্ষণ বেত মারো, এই দেখো ঢুলছে। দুজনে মিলিয়া কি মারটাই আমায় মারিল, আর কি পরিশ্রমটাই করিল। ছেলের জন্য বাবা যেমন কষ্ট ও চেষ্টা করে, বৃদ্ধ ওঝা তাহার চেয়ে একটুও কম কষ্ট করেনি আমার জন্য। মনু বলিল, ওস্তাদজি, এবার কি মনে হয়? হয়ে গেল, শেষ হয়ে গেল। আমাদের কাজ শেষ হলো। বেঁচে গেল তো? আলবৎ, নইলে আর ওঝাগিরি করব না। বেলা হইল, গাছের মাথায় প্রাতঃসূর্যের রোদ পড়িয়াছে। বসন্ত বৌরি পাখির ডাক শোনা যায় বনের মধ্যে। অনেকক্ষণ আগে বাঁধনগুলি কাটা হইয়া গিয়াছে, কিন্তু আমার পা অবশ। কষিয়া বাঁধন দেওয়ার ফলে আমার পা আড়ষ্ট, হাঁটিবার উপায় নাই। ওস্তাদ খাইতে দিল আমাকে। একটা পাতায় গরম ভাত ও গরম ফ্যান, জংলি গোড়া লেবু একটা আস্ত, আর নুন। কোনো উপকরণের বাহুল্য নাই। সেই ভাত আর লেবুর রস সোনাহেন মুখ করিয়া খাইলাম। ডিঙিতে উঠিবার সময় ওস্তাদ বৃদ্ধকে নমস্কার করিয়া বলিলাম, আবার আসব। অবশ্যই আসবে বাবা, তুমি খুব বাঁচিয়েছ আজ। তেনার হাত তিনি বাঁচিয়েছেন। ডিঙি বাহিয়া যাইতে যাইতে কেবলই মনে হইতেছিল, এ আমার জীবনের এক নূতন প্রভাত। মানুষের মধ্যে যে ভগবান বাস করেন তাহা আজ বুঝিয়াছি। নতুবা মনু আমার কে? কেন সে এত প্রাণের টান দেখাইল আমাকে বাঁচাইতে? বৃদ্ধ ওঝা আমার কে? কেন সে সারা রাত্রি জাগিল আমায় জীবন দিতে? মনুকে আজ নতুন চোখে দেখিতেছি। ও আমার ভাই, উহাদের কাছে সারা জীবন থাকিতে পারি। মা না থাকিলে নিশ্চয়ই থাকিতাম। মনু বলিল, ভালো মনে হচ্ছে? হুম। বলেছিলে যে শেষ হয়ে গেল? তুমি না থাকলে তাই হতো, তুমি আমার ভাই। থাক, কাল না কত কথা বলছিলে, মনে নেই? সেসব ভুলে যা মনু, দুই ভাইয়ের মতো থাকবো এখন থেকে। একটা কথা। কি? বাড়ি গিয়ে এসব কথা কিন্তু বলতে পারবে না মাকে বা বাবাকে, কেমন? তুমি যা বলবে ভাই। বললাম তো, তুমি আমার ভাই আজ থেকে।
মনু কথার উত্তর না দিয়া একটুমাত্র হাসিল। ইতিমধ্যে শীতকাল পড়িল। জঙ্গলের মধ্যে বর্ষার কাদা অনেকটা শুকাইয়া আসিল। পাশের নদীর দুই ধারের ঝোপে পেতনিপোতার সাদা ফুল পেজা তুলার রাশির মতো শোভা পাইতে লাগিল। এই সময় মনুর বাবা দেখি বজরা সাজাইয়া অস্ত্রশস্ত্র লইয়া রোজই কোথায় বাহির হইয়া যায়, অনেক রাত্রিতে ফেরে। আমাদের ঘরে অনেক কাপড় চোপড়, খাবার জিনিস আর ধরে না। একদিন মনুকে বলিলাম কথাটা। মনু বলিল, ভাই আমাকেও তো বড় হলে ওই করতে হবে, বাবাকে বারণ করব কেন? তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে আমি ভালো পথে নিয়ে যেতে চাই। তা হবে না, বাবা যা বলেন তাই হবে। তবে একটা কথা। কি? বাবা বলছিলেন ক্রমে পুলিশের ভয় বাড়ছে, এই কাজ আর চলবে না। তবে কি করি বলো তুমি? আমি পথ বলে দিতে পারি, সে কথা কি তোমার বাবা শুনবেন? লেখাপড়া শেখো, কানাইডাঙ্গায় ডাক্তারবাবু স্কুল খুলেছেন, সেখানে ভর্তি হও। কি করে খাবে দেখতে হবে তো। তুমি বাবাকে বলো। নিবারণ আমাদের লইয়া মাছ ধরিতে চলিত রোজই দুপুরের পর। এদিনও আসিল। বলিল, একটা জিনিস তোমাকে দেখাবো, ফাঁদে বাঘ পড়ে না বলেছিলে না? বলিলাম, পড়েছে নাকি? চলো দেখবে। দূর হইতে দেখিলাম 4-5খানা ডিঙি পশুর নদীর দিকে চলিয়াছে। আমাদের ডিঙিও সেগুলির পেছন পেছনে চলিল। নিবারণকে জিজ্ঞাসা করিয়া জানিলাম উহারা মাছ ধরিতে চলিয়াছে। কিন্তু সেদিন অমন বিপদে পড়িতে হইবে জানিলে বোধহয় নিবারণের সঙ্গে যাইতাম না। পশুর নদীর মাঝে গিয়া দেখি সেখানে আরও অনেক জেলে ডিঙি, ইহারা ডাঙায় নামিয়া রান্না করিয়া খাইতেছিল। আমরা জাল ফেলিতেই মস্ত বড় একটা দয় ভাঙন জালে আটকাইল। মাছটার ওজন আধমনের ওপর। দয় ভাঙন সামুদ্রিক মাছ। এতদিন ইহাদের মধ্যে থাকিবার ফলে আমি এই মাছ চিনিয়াছিলাম। খাইতে খুব সুস্বাদু। অন্য সামুদ্রিক মাছ আমার মুখে রুচিত না, কেবল এই মাছ ছাড়া। মাছটা ডিঙিতে তুলিতে গিয়া ডিঙি কাত হইয়া গেল। কিভাবে পা পিছলাইয়া আমি জলে পড়িয়া গেলাম। সঙ্গে সঙ্গে সেই মস্ত মাছটা আমার দিকে তাড়া করিয়া আসিল। দয় ভাঙন মাছ মানুষকে তাড়া করে কখনো শুনি নাই। চিৎকার করিতেই নিবারণ দাঁড় তুলিয়া মাছটার গায়ে একটা ঘা মারিল। সেটা একবার ঝাপটা মারিতেই জালের দড়ি ছিঁড়িয়া গেল। মাছটা আসিয়া আমার হাঁটু কামড়াইয়া ধরিল। আমি ডিঙির কানা ধরিতে চেষ্টা করিলাম, নাগাল পাইলাম না। মাছের টান এবং ভাটার টানে মিলিয়া আমাকে ডিঙি হইতে দূরে লইয়া ফেলিল। একবার এক ঝলক লোনা জলের খাবি খাইয়া বুঝিলাম মাছ আমাকে জলের তলায় নেওয়ার চেষ্টা করিতেছে। সেই সময় নিবারণ চিৎকার করিয়া অন্য ডিঙির লোকেদের ডাক দিল। একজন দূর হইতে এই ব্যাপার দেখিয়া এইদিকে ডিঙি বাহিয়া দ্রুত আসিতেছিল। এসব 1 মিনিটের মধ্যে ঘটিয়া গেল। পরের মিনিটে মনে হইল আমি একটা অন্ধকার অতল স্পর্শ গুহার দিকে চলিয়াছি। গুহাটা ক্রমশ বড় হইতেছে, ক্রমশ আমাকে গিলিয়া খাইতে আসিতেছে। অনেক লোক মিলিয়া কোথায় যেন চিৎকার করিতেছে শুনিলাম। তারপর আমি নিজের চেষ্টায় গুহা হইতে জোর করিয়া মাথা উঠাইয়া আবার দেখি সামনে বিস্তৃত পশুর নদী, ওপারে সবুজ গোলগাছ ও হেতাল ঝোপের সারি। অস্পষ্ট দেখাইতেছে দূরের তটরেখা। নদীর বুকে রৌদ্র চিকচিক করিতেছে। কে একজন বলিয়া উঠিল কানে গেল, বেঁচে আছে, বেঁচে আছে। আমি আশ্চর্য হইয়া ভাবিলাম, কে বাঁচিয়া আছে, কাহার কথা বলিতেছে ডিঙির লোকেরা। অমনি আবার বুঝিলাম মাছটা আমাকে একটা প্রবল ডানার ঝাপটা মারিয়া অবশ করিয়া ফেলিবার চেষ্টা করিল। আমার হাঁটু তখন মুক্ত। যে কারণেই হোক মাছটা আমাকে ছাড়িয়া দিয়াছে। এবার কামড়াইবার পূর্বেই আমাকে ডিঙিতে উঠিতেই হইবে। জলের জানোয়ার জলে বাঘের মতো শক্ত, আমি সেখানে অসহায়। এবার আমাকে ডুবাইয়া মারিবে। আমি সাঁতার দিয়া ডিঙির দিকে আসিবার চেষ্টা করিতেই আর একটা ভীষণ ডানার ঝাপটা খাইলাম। এবারের ঝাপটায় আমার সারা দেহ যেন অবশ হইয়া গেল। আমি 2 পা জলের উপর ভাসাইয়া জল ঠেলিয়া ডিঙির দিকে আসিতে চেষ্টা করিলাম। অনেকগুলো হাত একসঙ্গে আমাকে টানিয়া ডিঙির উপর তুলিয়া লইল। ডিঙির উপর উঠিতেই আমি হাঁটুর নিচে তীব্র যন্ত্রণা অনুভব করিলাম। এতক্ষণ যন্ত্রণা বুঝিতে পারি নাই। হাঁটুর নিচে চাহিয়া দেখি রক্তে সে জায়গাটা লাল হইয়া গিয়াছে। নিবারণ বলিল, কি কামড় দিয়েছে দেখো। যন্ত্রণায় আমি মাঝে মাঝে অজ্ঞান হইয়া পড়িতেছিলাম, মাঝে মাঝে জ্ঞান হইতেছিল। অনেকে কিসব শিকড় বাকড়ের রস মাখাইতে লাগিল, বাধাবাধি করিল। যখন ভালো জ্ঞান হইল তখন দেখি মনু আমার শিয়রে। আনন্দে উহার হাত জড়াইয়া ধরিয়া বলিলাম, ভাই মনু, আমি কোথায়? চুপ করো, তুমি বাড়িতে। কি করে এলাম? কাল রাতে দিয়ে গিয়েছে। সে কি কথা? কাল রাত্রের কথার মানে বুঝিলাম না। দুপুরে আমাকে মাছে কামড়াইয়াছিল জানি, এতক্ষণ আমার জ্ঞান ছিল না।
বলিলাম, এখন বেলা কত? বিকেল হয়েছে। মাছটা মারা হয়েছে? কোন মাছ? যে মাছ আমাকে কামড়েছিল। তোমাকে মাছে কামড়ায়নি। কে কামড়েছিল? হাঙরে। সে কি, আমি যে দেখলাম দয়ে ভাঙন মাছ জালে পড়ল। সেটা দয়ে ভাঙন নয়, সেটা মস্ত ভীষণ মানুষ খেকো হাঙর। আমার সারা দেহ শিহরিয়া উঠিল। চৈতন্য আবার লোপ পাইবার উপক্রম হইল। হাঙরের হাতে পড়িয়া কি করিয়া বাঁচিয়া ফিরিলাম। সর্বনাশ, বাঁচিয়া আছি তো। ডাকিলাম, ও ভাই মনু, কথা বলো না। হাঙর কি করে জানা গেল? কে বললে হাঙর? সেটা মারা পড়েছে। কাল দেখো, তার পেটে একটা মানুষের হাতের বালা পাওয়া গিয়েছে। হাঙর মিষ্টি জলেও যায়। কোনো গ্রামের কাউকে ধরেছিল, ছোট মেয়ের হাতের বালা। দেখি বালাটা। না, এখন চুপ করে থাকো, কাল সব দেখাবো। পরদিন অনেকখানি সুস্থ হইয়া উঠিলাম। নিবারণ আসিয়া বলিল, বাঘ দেখেছ? ফাঁদে পড়েছিল যে। কোথায় বাঘ? তোমাকে যে বাঘ প্রায় শেষ করেছিল, হে, জলের বাঘ। তুমি কি আমাকে ওই বাঘ দেখাতে নিয়ে গিয়েছিলে? না, ডাঙার বাঘও দেখাবো। দাঁড়াও, জলের বাঘ দেখাই। নিবারণ সেই প্রকাণ্ড হাঙর আমার সামনে টানিয়া আনিল। তাহার বিকট দর্শনপাটি দেখিয়া বুঝিলাম, কাল জলের মধ্যে আমার কি বিপদ গিয়াছে। এই ভীষণ বাঘের হাত হইতে নিতান্ত যে রক্ষা পাইয়াছি, তাহা ভগবানের দয়া। মনু বলিল, এই দেখো সেই বালা। এর আসল দাঁত তুমি দেখনি, চামড়ার খাপে ঢাকা থাকে। এই দেখো, দেখাই। ছোট্ট বালা দুইটি হাতে করিয়া কষ্ট হইল। কোন বালিকার প্রাণনাশ করিয়াছে এই হিংস্র নরখাদক জানোয়ারটা? দেখিতে অবিকল দয় ভাঙন অথবা আড় মাছের মতো। কে জানে সেটা অত ভীষণ জানোয়ার? খাপে ঢাকা উহার ছেদন দন্তগুলি খুরের মতো তীক্ষ্ণ ও ভয়ানক। পায়ের নিচের দিকে চাহিয়া দেখি অনেকটা পট্টি দেয়া বাঁধা। 1 মাস পরে জংলি লতাপাতার রস মাখাইতে মাখাইতে ঘা সারিয়া গেল। সকলে বলিল পুনর্জন্ম, কারণ হাঙরের দাঁতের বিষে ঘা পচিয়া মানুষ মৃত্যুমুখে পতিত হয়। এদেশে প্রবাদ আছে, কুমিরে নিলে বরং বাঁচে, হাঙরের ঘায়ে সাবার। রোগশয্যায় শুইয়া বড় দুর্বল হইয়া পড়িয়াছি। বাড়ি হইতে বেশি দূর কোথাও যাই না আজকাল। একটা কেওড়া গাছের ছায়ায় বসিয়া ছবি আঁকি মনে মনে, নয়তো মনুর সঙ্গে গল্প করি। বই পড়িতে ভালোবাসি, কিন্তু এখানে বাংলা বই কোথায়? দেশে আমার বাবার কত ভালো ভালো বই আছে, এখন মনে পড়িল। সেদিন বিকালে কেওড়াতলায় বসিয়া মন বড় খারাপ হইয়া গেল। যদি এ যাত্রা মরিয়া যাইতাম, তবে মার সঙ্গে দেখা করার আশাও চিরতরে লুপ্ত হইত। মা কি ভাবিতেছেন কে জানি। তিনি কি রোজ আমার কথা ভাবিয়া চোখের জল ফেলেন না? মনু পেছন হইতে আসিয়া চোখ টিপিয়া ধরিল। ছেড়ে দাও হে, আমি জানি। কি ভাবছ? উহার দিকে চাহিয়া বলিলাম, জানো না? সে বলিল, জানব কি করে? খুব জানো। বাড়ির কথা তো? তবে মার কথা। মনু চুপ করিয়া গেল। আমার বড় দুঃখ হয়। আমার দুঃখের কথায়, কষ্টের কথায় ও সহানুভূতি দেখায় না কেন? মনু আমাকে বলিল, আমাকে লেখাপড়া শিখাবে। আমি বলিলাম, বাংলা না ইংরেজি? মগ ভাষা তো জানি নে। কত গল্প হইতো দুজনে, সবই ভালো, কিন্তু বাড়ির কথা বলিলে মনু চুপ হইয়া যায়। কিছুক্ষণ বসিয়া সে চলিয়া গেল। তারপর একটা আশ্চর্য ব্যাপার ঘটে। আমার পেছন হইতে কে আসিয়া আমার মাথায় হাত দিল। চমকিয়া পেছন ফিরিয়া চাহিয়া দেখিলাম, সেদিনকার বনবিবিতলার সেই মা। আমার হাতে 1 ছড়া পাকা কলা ও 4টি বড় মুড়ির মোয়া দিয়া বলিলেন, তোমার জন্য এনেছি, খাও। সব শুনলাম নিবারণের কাছে। হাঙরে নাকি ধরেছিল তোমায়। আমি অবাক হইয়া মার মুখের দিকে চাহিয়া বলিলাম, কোথায় দেখি? এই যে হাঁটুতে। আহা, কি সর্বনাশ! তিনি আমার পাশে বসিয়া অনেক ভালো ভালো কথা বলিলেন। আমাকে কলা ও মুড়ির সব মোয়াগুলি খাওয়াইলেন। আমার নিজের মা আজ এখানে থাকিলে এরকমই করিতেন। এদিক ওদিক চাহিয়া বলিলেন, তোমাকে বাড়ি পাঠাবার চেষ্টা করেছি অনেক, কিন্তু পেরে উঠছি না। এদের সবাই ভয় করে কি না? আমি বলিলাম, কি চেষ্টা করেছেন? ডিঙি ভাড়া করে তোমাকে পাঠাবার চেষ্টা করেছি, কেউ যেতে চায় না। দরকার নেই এখন, আপনার কোনো বিপদ হয় এ আমি চাই না। কতদিন হলো এনেছে তোমায়? 3 বছর হয়ে গিয়েছে। 13 বছর বয়সে এনেছিল, এখন আমার বয়স 16। আহা, কি করে আছেন তোমার মা? তোমার যেতে ইচ্ছে হয় তো? অনেক সয়ে গিয়েছে মা, আপনাকেই মা বলে ডাকি। তিনি হাসিয়া আমার মাথায় হাত দিয়ে আদর করিলেন। আমার জন্য আবার খাবার লইয়া আসিবেন বলিলেন। আমি কি খাইতে ভালোবাসি? মুড়ির মোয়া
মাছের তরকারি? উহারা মগ, মাছের তরকারি রান্নার কি জানে? তিনি ভালোভাবে তরকারি রান্না করিয়া আমাকে খাওয়াইতে আসিবেন। মা চলিয়া গেলেন। কতক্ষণ পর্যন্ত আমি একদৃষ্টে চাহিয়া রহিলাম সেদিকে। মনু একদিন আমায় বলিল, ভাই, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে, চলো, নিবারণ আসবার আগে আজ আমরা ডিঙি নিয়ে বার হই। পশুর নদীর মধ্যে পড়িয়া আমরা ধীরে ধীরে অনেক দূরে গেলাম। জঙ্গলের মধ্যে এক স্থানে ডিঙি বাঁধিয়া মনু আমায় গভীর জঙ্গলের মধ্যে লইয়া গেল। তখন গ্রীষ্মের শেষ, বর্ষা দেখা দিয়াছে, নাবাল জমি ডুবিতে শুরু হইয়াছে। মৌমাছির উপদ্রবে জঙ্গলে হাঁটা নিরাপদ নয়, কারণ এ সময় মৌমাছির ঝাঁক গৃহহারা হইয়া ঘুরিয়া বেড়ায়। বেতের টক ফল খাইতে খাইতে আমরা কত দূর গেলাম। সেই জঙ্গলের মধ্যে একটা গোলপাতার ঘর দেখিয়া আশ্চর্য হইয়া মনুকে জিজ্ঞাসা করিতে সে বলিল, এখানে এসো, বসা যাক, এ আমাদের ঘর। তোমাকে আর আমাকে আজ এখানে আসবার কথা বাবা বলে দিয়েছে। কেন? আজ আমাদের বোম্বেটের কাজে ভর্তি হতে হবে। সে কি কথা? এটা জলের ডাকাতদের ঠাকুর ঘর, এখানে দীক্ষা হয়। দীক্ষা? ডাকাতদের কাজে ভর্তি হবার আগে এখানে পুজো দিতে হয়, অনেক কিছু করতে হয়। তোমাদের কথায় তাকে দীক্ষা বলো তো? সেদিন বইয়ে পড়লে যে। মনুকে ইতিমধ্যে আমি বই পড়াইয়াছি খান কত, বাংলা বেশ ভালো শিখাইয়াছি। বিদ্যার গুণে উহার মন যে ধীরে ধীরে পরিবর্তিত হইতেছে, এ আমি বুঝিয়াছি। হাজার হোক, আমাদের বয়স বাড়িয়াছে, অনেক কিছু বুঝি, অনেক কিছু ভাবি। মনুর বাবা এ সমস্ত তত পছন্দ করেন না, তাও জানি। মনুর অনুরোধে তিনি খুলনা হইতে বাংলা বই মাঝে মাঝে আনিয়া দিয়াছেন বটে, কিন্তু তাহাকে বলেন, বেশি বই পড়িয়া কি বাঙালি বনিয়া যাইবি নাকি? অত পড়ার মধ্যে কি আছে? মনুর কথা শুনিয়া প্রমাদ গুনিলাম, আমাকেও কি ডাকাত হইতে হবে নাকি? মনু বলিল, আমার অনুরোধে তোমাকে বিক্রি করা হয়নি। তোমার আমার ভাব দেখিয়ে বাবা ঠিক করেছেন আমাদের একসঙ্গে রাখবেন, নইলে আরাকানে কিংবা রেঙ্গুনে তোমাকে বিক্রি করা হতো। বলো কি? তাই। এখন কি করবে ভাবছ? তুমি যা বলবে তাই করব, ওই জন্যই একটু আগে তোমাকে এখানে নিয়ে এলাম। বেশি কথা বলিবার সময় পাওয়া গেল না। মনুর বাবা ও আরও কয়েকজন লোক একখানা ছিপে আসিয়া পড়িল। এই দস্যুদের আমি দেখিতে পারি না। মনুর বাবার মধ্যে মানুষের হৃদয় নাই জানি, থাকিলে আমায় এভাবে বন্দি করিয়া রাখিতে পারেন কি? মনুর বাবা বলিলেন, সব তৈরি হয়ে নাও, আজ তোমাদের ভর্তি হবার দিন, নিয়ে এসো নদীর জলে, মুরগি বলি দিয়ে আমরা কাজ আরম্ভ করব। আমি বলিলাম, কি কাজ? বললাম যে আমাদের দলে তোমাদের ভর্তি করে নেব আজ। মনুকে নিন, আমি ডাকাতি করব না। তোমার কথাই হবে? দেখুন, আপনি আমার বাবার মতো, মিথ্যে কথা বলবো না আপনার সঙ্গে। ভদ্রবংশের ছেলে আমি, এ কাজ আমার নয়। আমার বয়স 17 হলো, সব বুঝি। ওসব চলবে না। মানুষ খুন আমার দ্বারা হবে না, লুটপাটও হবে না। তোমায় বিক্রি করে দেবো জানো, কেনা চাকর হয়ে চীন দেশে গিয়ে থাকতে হবে। যা হয় করুন, ডাকাতি আমার দ্বারা হবে না। মনু বলিল, বাবা, আমারও এই মত। মনুর বাবা ভয়ানক রাগিয়া গেলেন। আমাকে বলিলেন, তোমার সঙ্গে মিশে মনু উচ্ছন্নে গিয়েছে তা আমি সন্দেহ করেছি আগে থেকেই। আজ শুধু পরীক্ষা করবার জন্যই তোমাদেরকে এখানে এনেছি, তা জানো? কি করতে চাও তোমরা? কি করে খাবে এরপরে? আমি আকাশের দিকে আঙুল দেখাইয়া বলিলাম, ওর উপর নির্ভর করুন, তিনি যা করেন। পরের জিনিস লুট করে খেতে নিশ্চয়ই বলবেন না। আপনারও বয়স হয়েছে, ভেবে দেখুন। মনুর বাবা একে রাগিয়াছিলেন, এবার আমার মুখে ভগবানের কথা শুনিয়া তেলে বেগুনে জ্বলিয়া আমাকে লাঠি তুলিয়া মারিতে আসিলেন। মনু গিয়া তাহার হাতের লাঠি ধরিয়া ফেলিল। তাহার সঙ্গের লোকেরাও বাধা দিল। উহাদের মধ্যে একজন বলিল, এরা যা বলছে ভেবে দেখুন সর্দারজি, ডাকাতি করা চলবে না। দুখানা পুলিশ লঞ্চ সর্বদা ঘুরছে শুধু এক পশুর নদীতেই। ফরেস্ট বিভাগের লোকও আজকাল খুব সতর্ক। মনু বলিল, বাবা, আপনারা যা করেছেন তা করেছেন, কাল বদলাচ্ছে না। ভেবে দেখুন, আগে যা করেছেন এখন তা আর করতে পারেন কি? এই পর্যন্ত কথা হইয়াছে, এমন সময় জঙ্গলের ওধারে হুইসেল শোনা গেল এবং সঙ্গে সঙ্গে একবার বন্দুকের আওয়াজ হইল। আমরা জঙ্গলের দিকে ছুটিয়া যাইতেছি, এমন সময় জনাচারেক পুলিশের পোশাক পরা লোককে অদূরে দেখিতে পাইলাম। ইহারা সকলেই বাঙালি দেখিয়াই মনে হইল। একজন আমাদের দিকে ছুটিয়া আসিল। চাহিয়া দেখিলাম মনুর বাবার মুখ শুকাইয়া গিয়াছে। তিনি বেশ বুঝিয়াছেন এবার আর কোনো উপায় নাই। পুলিশ কি তাহার সন্ধানে আসিল? পরক্ষণেই দেখা গেল তাহা নহে, পুলিশ ইহারা নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। আমাদের বলিল, কে? মনুর বাবা বলিলেন, যাত্রী। কিসের? পুজো দিতে এসেছি ঠাকুরের কাছে। কিসের ঘরে? বনবিবির দরগা ঘর।
তুমি তো দেখছি মগ। কি নাম, কি করো? আমার নাম টুং পেনু। আমি মাছ ধরা জেলে। এরা সব আমার লোক। কোথায় মাছ ধরো? পশুর নদীর মধ্যে আর খালে। মাছ ধরা পাশ আছে? দেখাও। এখানে তো মাছ ধরতে আসিনি হুজুর, দরগাতলায় পুজো দিতে এসেছি। খবরদার, গাছ কাটবে না। না না, সে কি কথা, গাছ কাটবো কেন? তাহাদের মধ্যে একজন অনেকক্ষণ হইতে আমার দিকে চাহিয়াছিল। আমার কাছে আসিয়া বলিল, একে? মনুর বাবা বলিলেন, আমার এখানে কাজ করে। এ তো দেখছি বাঙালি। ওর কেউ নেই, অনেকদিন থেকে আমার কাছে আছে। তোমার নাম কি ছোকরা? আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করিতেছে। চাহিয়া দেখি উহাদের সকলের মুখ সাদা হইয়া গিয়াছে, এমনকি মনুরও। এই তো আমার অবসর। এই সময় কেন বলি না আমার আসল কথা? উহারা দুজন বন্দুকধারী লোক, উহাদের কাছে ইহারা কি করিবে? আমার মুক্তির এই তো শুভক্ষণ উপস্থিত। মনুর দিকে চাহিয়া দেখিলাম, তাহার চোখে মুখে কাতর প্রার্থনার আকুতি। মনুর বাবার মুখও শুকাইয়া গিয়াছে। উদ্বিগ্ন দৃষ্টি আমার মুখের দিকে নিবদ্ধ। ভগবান এবার কি সুবিচার করিয়াছেন? দয়া করিয়া কি শুভক্ষণ জুটাইয়া দিয়াছেন? একবার মুখের কথা খসাই না কেন? কিন্তু পরক্ষণেই ভাবিলাম, ইহাও এক প্রকারের বিশ্বাসঘাতকতা। মনুকে ভাই বলিয়া ডাকি, তাহার বাবাকে এরূপ হীনভাবে ধরাইয়া দিলে আমার ভালো হইবে বটে, কিন্তু উহাদের সর্বনাশ হইবে। মনু কোনো অপরাধ করে নাই। সে তখন নিতান্ত বালক ছিল। বাবা যাহা করেন সে কিভাবে তাহাতে বাধা দিতে পারিত? এইসব চিন্তা ভাবনা চক্ষের নিমেষে মনের মধ্যে করিয়া ফেলিলাম। ভাবিবার সময় কই, বড় হইয়াছি, আগের চেয়ে অনেক কিছু বুঝি। পুলিশের লোকের মুখের দিকে চাহিয়া বলিলাম, আমার নাম নীলমণি রায়, আমি এদের এখানে কাজ করি, অনেকদিন আছি। পুলিশের লোক বলিল, তোমার কেউ নেই? ঢোক গিলিয়ে বলিলাম, না। আচ্ছা যাও, গাছ যেন কাটা না পড়ে। উহারা সবাই একযোগে চলিয়া গেল। মনুর বাবা আমার কাছে আসিয়া আমার দিকে খানিকক্ষণ চাহিয়া কি দেখিল, তারপর আমার পিঠ চাপড়াইয়া বলিল, সাবাস ছেলে, বাহ বাবা বাহ। মনু আমার হাত দুখানা ব্যগ্রতার সহিত জড়াইয়া ধরিল। সঙ্গের দু একজন লোক বলিল, ভালো বংশের ছেলে বটে। মনুর বাবা আমার ও মনুর দিকে চাহিয়া বলিলেন, বসো এখানে। আমি আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম একটা কাঁচা কাজ করবার জন্যে। এমন কাঁচা কাজ জীবনে কখনো করিনি। জীবনটি আজ চলেই যেত। এই ছোকরা আজ আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছে। যে আমার বন্দি, তাকে নিয়ে দিন মানে একত্রে কখনো বার হইনি, আজ তা বার হয়েছিলাম। নীলু বড় ভালো ছেলে, তাই আজ আমরা সবাই বেঁচে গেলাম। চলো আজ আমরা বাড়ি যাই। আমার দিকে চাহিয়া বলিলেন, কি খেতে চাও বলো, বড় মাছ না খাসির মাংস, যা ইচ্ছে বলো। আমার মনের মধ্যে একটি অতি অপূর্ব ভাব আসিয়াছে তখন। খাওয়া অতি তুচ্ছ তাহার কাছে। বলিলাম, যা হয় খাওয়াবেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমার দু একটি কথা শুনবেন কি দয়া করে? মনুকে ভাইয়ের মতো দেখি। এ মুখের কথা নয়, তা তো দেখলেন। মনুর বাবা ঘাড় নাড়িয়া বলিলেন, না না, আগে কি খাবে বলো, বড় মাছ না খাসির মাংস? খাসির মাংস। বেশ, আমি এক্ষুনি জোগাড় করে আনছি। তুমি আর মনু বাড়ি যাও, তোমাদের সঙ্গে কথা আছে। আমাকে সন্ধ্যার পর মনুর বাবা তাহার কাছে ডাকিলেন। আমি কোনো কথা না বলিয়া চুপ করিয়া রহিলাম। মনুর বাবা বলিলেন, দেখো, আজ তোমার কাজে বড় সন্তুষ্ট হয়েছি। তুমি আমাদের আজ পুলিশে না ধরিয়ে দিয়ে একটা অদ্ভুত কাজ করেছ। তুমি যা খেতে চাও, অর্থাৎ খাসির মাংস, কাল সকালে তোমাকে খাওয়াবো। আমি মাথা নিচু করে বলিলাম, আমাকে মুক্তি দিন। সে তো তুমি আজ নিজের ইচ্ছেতে নাওনি, তোমাকে ছেড়ে দিতাম আজই, কিন্তু মনু তোমাকে বড় ভালোবাসে, তাই ভেবে পিছিয়ে যাচ্ছি। ওর লেখাপড়া যদি একটু হয় তবে এ কাজ বন্ধ করে দেব। পুলিশ বড় পেছনে লেগে আছে, এ কাজ আর চলবে না। আমাকে এখন কি করতে বলেন? তোমাকে আমি ছেড়েই দিলাম, যেখানে খুশি যেও, ইচ্ছে হয় আমাকে বলো, যা খেতে চাও তোমাকে খাওয়াবো, কিন্তু একেবারে চলে যেও না। তুমি আমার ছেলের মতো, তুমি চলে গেলে আমাদের বড় কষ্ট হবে। মনুকে তুমি মানুষ করে দাও। আমি চুপ করিয়া রহিলাম। এ জীবন আমার বেশ লাগিতেছিল, বদ্ধ জীবনের চেয়ে অনেক ভালো। দিনে দিনে এ জীবনকে আমি ভালোবাসিয়াছি। কেবল ভাবি, মা কেমন আছেন, কিভাবে আছেন। সেদিন বসিয়া অনেক কিছু ভাবিলাম। বাড়ি তো যাইবই, কিন্তু এ জীবনের সঙ্গে বন্ধন ছিন্ন হইয়া যাইবে। আর এখানে ফিরিতে পারিব না, আর এ জীবনে ফিরিতে পারিব না। তার চেয়ে আর কিছুদিন থাকিয়া যাই। মনুর উপর একটা মায়া পড়িয়াছে, হঠাৎ ছাড়িয়া গেলে সে তো কষ্ট পাইবে।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দরবনের 7 বছর। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।